ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আর শুরু করছি অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় সিরিজের খবর দিয়ে। জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। 90 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 209 বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগার যুবারা। হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। 22.3 ওভারে মাত্র 89 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার নাথানায়েলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 26 রান। 27 রানের খরচায় 4 উইকেট শিকার করেন পেসার ইমন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুতই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তামিম ও রিজানের 52 রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যায় লাল সবুজদের। বোলিং সহায়ক উইকেটে যতটা কার্যকর বাংলাদেশের বোলিং ইউনিট, ততটা কিন্তু ব্যাটিং সহায়ক পিচে সাফল্য পায় না বাংলাদেশের বোলাররা। সবশেষ পাকিস্তান সফর, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ভারত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করেনি তাসকিন মুস্তাফিজরা। এর পেছনে দায়ী বাংলাদেশের ডাবল পেস্ট উইকেট আর বোলারদের অ্যাকুরেসি ও ট্যাকটিসের অভাব, বলছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় শক্তির জায়গা কি? এই প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবে প্রায় শতভাগ ক্রিকেট বোদ্ধাই উত্তর দেবে বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে পেস ইউনিট। এই তো সবশেষ 2 টি-20 সিরিজ জয়ের পেছনে মূল কারিগর ছিলেন মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তানজিম সাকিবরা। আর সবচেয়ে বড় সমস্যার নাম যে ব্যাটিং, সেই বিষয়েও দ্বিমত করার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে ব্যাটারদের সমস্যা কোথায়, উন্নতি করতে কি করতে হবে, এমন বিষয় সবসময় থাকে চর্চায়। কিন্তু বোলিং ডিপার্টমেন্টেরও যে একটা বড় সমস্যা আছে, সেটা কিন্তু প্রায় চলে যায় পর্দার আড়ালে। একবার ভাবুন তো, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা কার্যকর ছিল বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট, কিংবা ভারতে অনুষ্ঠিত হওয়া সবশেষ ওয়ানডে বিশ্বকাপে কেমন করেছিলেন তাসকিন মুস্তাফিজরা। আরও নিকট অতীতে গেলে সবশেষ পাকিস্তান সফরে কতটা পিটুনি খেয়েছিল বাংলাদেশের বোলিং গ্রুপ, মনে আছে নিশ্চয়ই। যে উইকেটে বোলারদের কোনো হেল্প থাকে না, অর্থাৎ ট্রু ফ্ল্যাট ব্যাটিং সহায়ক উইকেট, সেখানে তাসকিন মুস্তাফিজদের মনে হয় খুবই সাধারণ মানের বোলার। বিপরীতে একই কন্ডিশনেও বুমরা, স্টার্ক, রাবাদা, ওমর জয়ের মতো বোলাররা কিন্তু ঠিকই থাকেন কার্যকারী। এর কারণ কি? বাংলাদেশ বোলাররা কোথায় পিছিয়ে, জানালেন জাতীয় দলের সাবেক পেসার ও বর্তমানে বিসিবির অন্যতম সেরা বোলিং কোচ তালহা জুবায়ের। আমাদের বোলারদের স্কিলে কোনো ঘাটতি নেই, কিন্তু আমাদের অ্যাকুরেসিতে একটু ঘাটতি আছে, এবং আমাদের ওই মাইন্ড সেট আপটা কিংবা আমাদের ওই মেন্টাল গেমটা কি হবে, ব্যাটসম্যানের মাইন্ড রিড করাটা, এই জায়গাটায় আমরা হয়তো একটু পিছিয়ে যাই। সো ফ্ল্যাট ট্র্যাকে আপনার এই জায়গাটায় পিছিয়ে গেলে আপনি অনেকটা ছিটকে যাবেন ম্যাচ থেকে। বাংলাদেশি বোলারদের স্কিলে যখন ঘাটতি নেই, তাহলে তারা ব্যাটিং উইকেটে অন্য দেশের পেসারদের মতো পারফর্ম করতে পারছেন না কেন? তালহা জুবায়ের মতো দেশের অন্য প্রায় সব ক্রিকেট এক্সপার্টদেরই উত্তরটা জানা, আর সেটা হলো বাংলাদেশের উইকেট, বিশেষ করে মিরপুরের কালো মাটির পিচ। এখানে খুব সহজেই 2 রকম বাউন্সার মুভমেন্ট পায় বোলাররা, যেটা কাল হচ্ছে তাদের জন্য। বলটা আমি জানি এই লেন্থে বল করলে বলের হাইট, বলের পেস সব বলে একরকম থাকে না। সো আমার কিন্তু স্কিল শো করার কিছু নেই, আমি খালি ওই জায়গাটায় ওই লাইনে বল করলেই ব্যাটসম্যানই কিন্তু ডাউটে থাকে যে বলের পেসটা কিংবা বাউন্সটা কি আসবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের উইকেটটা ভালো হবে, ট্রু উইকেট হবে, ব্যাটসম্যান বলার দুজনের জন্যই সমানভাবে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হবে। আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান বোর্ড মিরপুরের উইকেটে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, কারণ ট্রু উইকেট না করলে বাংলাদেশ দলের সাফল্যটা হয়তো বোতলবন্দি হয়ে থাকবে মিরপুরের চৌহদ্দিতেই। তাই তো ব্যাটারদের বিকাশের পাশাপাশি বোলিং ইউনিটের উন্নতিতেও ব্যাটিং উইকেট করাটা খুব জরুরি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দিন শেষে সব আলোচনায় আসলে ক্রিকেটের উন্নতির কারণে বা ক্রিকেট যাতে এগিয়ে যায় সেটার জন্যই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে একজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিস্টার মাসুদুজ্জামান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সিসিডিএম। তাকে স্পোর্টস লাইভের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ চলে আসবেন। নিশ্চয়ই অনেক ভালো আছেন, ভালো সময় কাটছে, এবং হোপফুলি একটা ভালো আলোচনা আমরা করতে চাই। বসবেন এই জায়গাটা আপনার। আপনাকে প্রথমত স্বাগত যমুনার স্পোর্টস লাইভের এই সেটে। একটা রদবদলের মধ্যে দিয়ে ক্রিকেট যাচ্ছে, যেটা আমরা খুব ইতিবাচকভাবে দেখছি, পজিটিভলি দেখছি। প্রথমত যদি বলি, যেহেতু আপনি সিসিডিএম এর সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান, এই যে রদবদলের মধ্যে দিয়ে ক্রিকেট যাচ্ছে, আপনারা আসলে কতটা পরিবর্তন অনুভব করছেন কিংবা কতটা পজিটিভিটি ফিল করছেন এখন পর্যন্ত কাজ করতে যায়? ধন্যবাদ যমুনা টিভির দর্শকদেরকে এবং যমুনা টিভির কর্তৃপক্ষকে আমাকে
কিছু বলার জন্য সুযোগ করে দেওয়া। আসলে পরিবর্তনের সব সময় কিন্তু পরিবর্তন হয়েই আসছে ক্রিকেটে, এবং আমরা আসলে বেসটা পরিবর্তনের যে বেসটা আমরা চাই, এই চাওয়ার ভিতর দিয়েই আসলে এগিয়ে যেতে হবে। সব সময় আসলে পুরাটা হয়তো করা যায় না, পুরাটা হয়তো আমরা পারি না, হয়তো এরকম কিছু ব্যর্থতা আমাদের নিজের থাকে, কিছু ব্যর্থতা ম্যানেজমেন্টের থাকে, কিছু ব্যর্থতা খেলোয়াড়দের থাকে, কিছু ব্যর্থতা কোচের থাকে। বাট এই যে গত পট পরিবর্তনের পরে আমরা বিভিন্ন ধাপে বিভিন্নভাবে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পেলাম। আসলে ফারুক ভাই আসছিল, তখন আমরা অনেকটাই আশায় বুক বেঁধেছিলাম। বাট কিছু পদক্ষেপ বা কিছু বলবো এটা ইনার পলিটিক্সের কারণে হয়তো বা উনি ওনার কাজগুলি করতে পারে নাই, সক্ষমতা হয়তো কোথাও ঘাটতি ছিল হয়তো। এবং আবার আমরা আশায় বুক বাঁধি। বুলবুল ভাই আসছেন, বুলবুল ভাই পজিটিভলি ওয়ার্ক করছেন। এখন মনে হয় কিছু কাজ হবে এবং সেই আশাই আছি। রাইট ট্র্যাকে এখন আসছে বলে আই থিঙ্ক রাইট ট্র্যাকে আছে। খেলার জায়গায় চেষ্টা হচ্ছে। আগে যেটা একটু অনেকদিন আমরা মাইনাস দেখেছি। খেলার বাইরে অনেক পরিচালকরা ব্যস্ত থাকবে, বিসিবি পরিচালকরা সবাই ব্যস্ত থাকবে আসলে ক্রিকেট নিয়ে, ক্রিকেটের উন্নয়ন নিয়ে, ম্যাচ নিয়ে, ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে, ডোমেস্টিক ম্যাচ নিয়ে। আমরা সেটাই চাই। এবং আগে পরে কিছুটা যেটা আমরা বললাম যে ওই জিনিসটা কিছুটা ব্যত্যয় ঘটেছিল। আপনারা জানেন যে আমরা জানি 5ই আগস্টের পরে অনেকগুলি পরিচালক হঠাৎ করে নাই হয়ে গেছে। এটার ভিতরে আর গেলাম না। অল্প সংখ্যক পরিচালক দিয়ে চালাতে হয়েছে, সেখানেও কিছু ঘাটতি ছিল। এখন বুলবুল ভাই ইজ এ পজিটিভ ম্যান। উনি ক্রিকেটটাই উনি বোঝে। অলরেডি কম সময়ে উনি দেখিয়েছেন যে কম সময়ে আপনারা দেখছেন একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। সিসিডিএম এর কি ধরনের, যেহেতু ঢাকার ক্রিকেট নিয়ে কাজ করছেন, এই পরিবর্তনটা আপনারা আপনাদের মধ্যে কিভাবে করছেন, বা বিসিবির এই পরিবর্তনের সঙ্গে সিসিডিএম এর কোনো পরিবর্তন কিংবা অদূর ভবিষ্যতে আসতে যাচ্ছে কিনা, আপনারা কি ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন? আমরা গত স্যাটারডেতে আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম প্রেসিডেন্ট সাহেবের সাথে আমরা বসছিলাম, আমাদের সিসিডিএম এর চেয়ারম্যান জনাব সালাউদ্দিন সাহেব সহ আমরা বসেছিলাম। আমরা গত বছর কি করেছি, সিসিডিএম কি করেছে গত বছরে, ওটা আমরা ব্রিফ করেছি, এবং আমরা কি করতে চাই নেক্সট ইয়ার, ওইটা নিয়ে কিছু আলাপ টালাপ হয়েছে। আশা করি ক্যালেন্ডার ইজ ফিক্সড, সব কিছু ঠিকঠাক আছে। আমরা কিছুটা এগিয়ে আনতে চাই, যেহেতু রমজান মাসে অনেক টেম্পারেচার টু হাই, ছেলেপেলেগুলি সবাই রোজা রেখে ক্রিকেট খেলে। এটা আমাদেরকে আসলে পেইন দেয়, যেই কারণে আমরা একটু এগিয়ে আনতে চাই। সেই ধরনের পরিকল্পনা, ক্লাবগুলিকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া, এগুলি নিয়ে আলাপ হয়েছে। ডিপিএল এর ব্যাপার তো আছেই। আসলে লাস্ট যে ডিপিএলটা হলো পজিটিভ নেগেটিভ মিলিয়েছিল, বিশেষ করে রান আউট বিতর্ক, সেটা একটু বেশ উস্কে দিয়েছিল কিছুদিন। এই ঘটনাটা কিছুদিন গরম ছিল, উত্তপ্ত ছিল। পাশাপাশি আপনি যদি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ওভারঅল ঢাকার ক্রিকেটের কথা বলেন, মাঠের ক্রিকেট নিয়ে আপনারা কতটা ভাবছেন? অ্যাকচুয়ালি আপনি যদি পিছনে তাকান, গত 15 বৎসরের যদি সিসিডিএম, 15 বৎসরের ঢাকা ক্রিকেট যদি আপনারা পিছনে তাকিয়ে দেখেন, আর গত বছর এবং ঠিক এক বছর আগে থেকে যে এই নতুন সিসিডিএম যার আন্ডারে আছে যে সালাউদ্দিন ভাই, ওনার সময়ে কাজ হয়েছে এবং হচ্ছে। এবং গত বছরও কিন্তু আমরা অনেক পরিবর্তনের দেখতে পেয়েছি। আপনারা দেখেন যে আমরা গত বছর কিন্তু প্রত্যেকটা লিগে, থার্ড ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, ফার্স্ট ডিভিশন বলেন, প্রিমিয়ার লিগ বলেন, ইভেন কোয়ালিফাইং বলেন, আমরা কিন্তু স্পন্সর পেয়েছি। সো এইটা একটা ভালো দিক। যদি আপনার আসলে খেলাটাকে মানুষের কাছে যদি পৌঁছাতে না পারেন,
খেলাটাকে পৌঁছাতে হবে, তাহলে একটা জনপ্রিয়তা পাবে। ক্লাব ক্রিকেট কিন্তু আপনার সেই জৌলুস হারাচ্ছিল, সেই জৌলুস হারাচ্ছিল। আমরা ওই চেষ্টাটা করে যাচ্ছি যে মানুষ মাঠে আসুক। তো আগে এই কথাগুলোই দেখা গেল খুব একটা হতো না, কারণ সামনে আসতো না ক্রিকেট। সেই ক্রিকেটটাকে অন্তত সামনে আনা গেছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো সেগুলো ঘটছে। এই ঘটনাগুলি ঘটেছে, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলি, যেটা ধরেন এই যে রান আউটের বিষয়গুলি, আপনার ওই ইয়েকে নিয়ে, ছেলেটা আপনার তৌহিদ হৃদয়, ওকে নিয়ে একটা, ওকে নিয়ে একটা, দেখেন একটা এতগুলি কাজ করি আমরা, ৭৬টা ক্লাব নিয়ে এতগুলি লিগ হয় সারা বছর। আর আপনি জানেন ঢাকা প্রিমিয়ার লিগ একটা বাংলাদেশের একমাত্র ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এইখানে দুইটা একটা ঘটনা, আমরা এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, এবং দিন যত যাবে, আমরা যতদিন আছি, আমরা প্রতি বছর চেষ্টা করছি যে এটাকে ক্লিন রাখা। এবং এখানে আম্পায়ার্স যে কমিটি আছে, তারা টেকনিক্যাল কমিটি আছে, সবাই আকসু আছেন, সবার সাথে কিন্তু সহযোগিতা নেওয়া হচ্ছে এবং তারা সহযোগিতা করছে। মাসুদ ভাই, নির্বাচন বিসিবি, সেটা নিয়ে তো কথা শুরু হয়ে গেছে। আপনার ব্যক্তিগত পরিকল্পনা বা ওভারঅল, আমরা পুরোনো দিনের কথা তো জানি, তো এবার নতুন করে আপনি কি ভাবছেন বিসিবি ডিরেক্টর বা নির্বাচন? ধন্যবাদ তোমাকে। নির্বাচন নিয়ে গতবার আমার একটা সম্ভাবনা ছিল, কোনো একটা কারণেই হোক, দুঃখজনকভাবে শেষ পর্যন্ত আমি উইথড্র করেছি। ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করি, সবসময় আসলে কাজ করতে গেলে পাওয়ার কিন্তু লাগে। পাওয়ার ছাড়া দিন শেষে তুমি তোমার কথাটা পৌঁছাতে পারবে না। সো আমরা ওরকম ইচ্ছা আছে, যদি পরিস্থিতি ভালো থাকে, পরিবেশ যদি অনুকূলে থাকে, সবার ভিতরে যদি একটা ঐক্য থাকে, তাহলে দিন শেষে ক্রিকেট বা স্পোর্টসের জন্য কাজ করতে চাই। আমাদের মানে সময়টা যে খুব লম্বা তা নয়, না হলে হয়তো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতেন। আপনি ব্যক্তিগতভাবে অনেক সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত বা কাজ করছেন। ওভারঅল বাংলাদেশের ক্রিকেট, সেটাই তো দিন শেষে এগিয়ে যাক, সেটাই চাওয়া। আপনি ব্যক্তিগতভাবে কি পরিকল্পনা কিংবা কি চিন্তাভাবনা আছে ওভারঅল, এখন যে পরিবর্তিত সময়, এখানে সমাজের জন্য হোক, ক্রিকেটের জন্য কি করতে চান, কি পরিকল্পনা আপনার? থ্যাংক ইউ, তোমাকে এই প্রশ্নটা করেছো। আমি বুঝছি তুমি কি মিন করেছ। আসলে দিন শেষে মানুষের জন্য কাজ করতে চাই, এবং আমি এই জায়গাটায়, এটা একটা ক্রীড়াঙ্গনের একটা অনুষ্ঠান, আমি এইটা নিয়েই বলবো যে আমি এই ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখি যে গ্রামে গ্রামে এই ক্রিকেটটা ঢুকে যাবে, এবং বিসিবি এইগুলি খুব মানে ভালো করে নার্সিং করে এই ছেলেপিলেগুলিকে ইউনিয়ন পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে, থানা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে এই ছেলেপিলেগুলিকে উঠিয়ে আনবে, ছেলে মেয়েদেরকে উঠিয়ে আনবেন। এবং আমি এইটাও স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেট একটা শক্ত জায়গা ধরবে পৃথিবীতে, সেই একটা ইচ্ছা আমার ভিতরে আছে, এবং স্কুল ক্রিকেটটাকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। অনেকগুলি স্বপ্ন আছে, দেখা যাক আমরা যদি পারি। আশা নিয়ে বেঁচে থাকি। আশা স্বপ্নের কথা বললেন, এটা তো অনেক বড়। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে যাক, স্কুল ক্রিকেট সমৃদ্ধ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই স্বপ্ন পূরণ হোক, ভবিষ্যতের জন্য শুভকামনা। তোমাকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকেও ধন্যবাদ যমুনা টেলিভিশনের, এবং ম্যানেজমেন্টকেও ধন্যবাদ যমুনা টেলিভিশনের। দেখা হবে আবার ইনশাআল্লাহ। মাতৃভূমি বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে আরও এক ধাপ এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। শুক্রবার অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য 19 সদস্যের দল ঘোষণা করে বাফুফে, যেখানে একমাত্র প্রবাসী ফুটবলার হিসেবে প্রাথমিক স্কোয়াডে রয়েছে জায়ান। গত জুনে ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে আলাদাভাবে নজর কাড়েন এই লেফট ব্যাক। বাফুফের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল। জুনের শেষ দিকে ট্রায়ালে আসা বেশ কিছু ফুটবলার দৃষ্টি কাড়েন অনেকের। অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে তারা ডাক পেতে পারেন এমন আলোচনা ছিল জোরে সোরেই। তবে শেষ পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন কেবলমাত্র একজন, লেফট ব্যাক জায়ান আহমেদ। বক্স টু বক্স বিচরণে নিজের সামর্থ্যের কথা আগেই জানান দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। বাফুফের ট্রায়ালে স্কিল ও ফিটনেস দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন জায়ান। এবার তারই পুরস্কার স্বরূপ ডাক পেলেন লাল সবুজের ক্যাম্পে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেড়ে উঠলেও হৃদয়ের এক কোণে লাল সবুজের প্রতি ছিল বিশেষ টান। সেই টানে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ এলেও লাল সবুজকে এগিয়ে রাখার কথা আগেই জানিয়েছিলেন জায়ান। এই ট্রায়ালের আগে আমি ইউএসএ চুজ করতাম, বাট এই ট্রায়ালের পর যে কত সাপোর্ট, কত ফ্যামিলি আছে, যে বাংলাদেশে আমি ইউএসএ বর্ন অ্যান্ড রেজ, বাট বাংলাদেশে এসে এটা তো ইট ফিলস লাইক হোম, লাইক এটা জাস্ট কিরকম একটা ফিলিং, কত সাপোর্ট পাচ্ছি, জাস্ট দ্য পিপল, আমার অনেক ভালো লাগছে। সো আই উড পিক বাংলাদেশ। দেশের ফুটবলে বরাবরই সংকটের শীর্ষ থাকে স্কোরিং সমস্যা। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল সবখানে এই সমস্যা প্রকট। পরিত্রাণের জন্য জেনুইন নম্বর 9 তৈরির কথা জানান এই লেফট ব্যাক। আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার্স আছে যে বল দিয়ে খেলতে পারে, জাস্ট ফুটবল সেন্স আছে, জাস্ট একটা ট্রু নাম্বার 9 নাই। তো আই থিঙ্ক উই নিড টু ফোকাস অন ফাইন্ডিং এ 9, like a striker, true striker. যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করতে আরো বছরখানেক সময় বাকি আছে জায়ান আহমেদের। নিজ প্রতিভায় এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর রাডারে আছেন তিনি। আমার আরেক বছর আছে ইউনিভার্সিটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে গত এপ্রিলে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন চুক্তি অনুযায়ী 2027 সালের নভেম্বর পর্যন্ত থাকছেন এই অভিজ্ঞ কোচ। একই সঙ্গে বাড়ানো হয়েছে তার বেতনও। গত বছরের নভেম্বরে সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন। তার সঙ্গে প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল 2025 সালের মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হলেও শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে দায়িত্ব পালন করেন তিনি। এশিয়া কাপ সামনে রেখেই বিসিবি এবার দীর্ঘমেয়াদের চুক্তিতে গেল বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, নতুন চুক্তিতে সালাউদ্দিনের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 9,61,000 টাকা। আগের চুক্তিতে তিনি পেতেন 7 থেকে 8 লাখ টাকা। এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সৌদি আরবের একটি বিনোদন পার্ক। চলন্ত অবস্থায় হঠাৎই ভেঙে পড়ে একটি রাইড। এতে আহত হন অন্তত 23 জন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দেশটির জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফের একটি বিনোদন পার্কে হয় এই দুর্ঘটনা। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে, যেখানে দেখা যায় বহু মানুষ নিয়ে হঠাৎই ভেঙে পড়ে চলন্ত রাইডটি। ফলে এতে থাকা অনেকেই উপর থেকে নিচে পড়ে যান, কেউ কেউ চাপা পড়েন পিলারে। এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিৎকার শুরু করেন রাইডে ও এর আশেপাশে থাকা লোকজন। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।